আমরা না কোথাও পাওয়ার দৌড়ে ভুলে গেছি যে বেঁচে থাকাটাই আসলে একটা উৎসব। পৃথিবীতে প্রত্যেক দিন বহু মানুষ বহু ঘটনায় যুদ্ধ বিধ্বস্ত একটা পৃথিবী এই মুহূর্তে, বহু মানুষ বহু কারণে মারা যাচ্ছেন। আমরা ভুলে যাচ্ছি যে আমরা বেঁচে আছি এবং এই বেঁচে থাকাটাই ইটসেলফ একটা চরম পাওনা। যে আমরা আমাদের জীবনে আমাদের ছোটবেলায় এমন অনেক কিছু করতাম যেটা আমাদের কাছে না প্রচন্ড আনন্দের ছিল, খুব ফুলফিলিং ছিল। আমার মনে হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বোধহয় রেসপেক্টটাই কি ওয়ার্ড। সেটা একটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, সব জায়গাতে যতক্ষণ রেসপেক্ট আছে ততক্ষণ সম্পর্ক আছে। ইনোসেন্সের অ্যাক্টিং করতে চাই না আমরা, যে ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাক্ট ইনোসেন্ট। সেই জন্যই সিনেমা বানানো। ছক ভাঙা টাঙার মতো ক্ষমতা আমার নেই, আমি খুবই নগণ্য এবং আমি একটা শূন্য, আমি হেরে যাওয়া লোক। আগেই বললাম যে আমি চাই যে যারা বিশ্বাস করে যে তারা হেরে যাওয়া, যে তাদের কিছু প্রমাণ করতে হবে না, তারা আনন্দের জন্য কাজ করবে, তারা কিছু প্রমাণের জন্য কাজ করবে না যে আমিও পারি, দেখো আমি কি করলাম, এটা নয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে আপনাদের কাছের এবং দূরের প্রেক্ষাগৃহের রাস। আর সেই ছবি নিজেই হচ্ছে গিয়ে উৎসব পার্বণ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অভিনেতা পরিচালক তথাগত মুখার্জি এবং আপনাদের খুব কাছের একজন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। প্রথমেই বলো, কেমন আছো দুজনে? খুব ভালো আছি। আজকে আমাদের সিনেমা রাশের মিউজিক লঞ্চ হলো। অপূর্ব 5টা গান আছে আমাদের, তার মধ্যে প্রথম গানের মিউজিক ভিডিও বেরোলো জাস্ট। আমার খুব পছন্দের এই মিউজিক ভিডিওটি। আমরা খুবই মিষ্টি করে শ্যুট করেছি, খুব ফ্রেশ দেখতে লাগছে। আর আমার মনে হয় যে এই ভিজুয়াল আমরা সাধারণত বাংলা সিনেমায় পাই না বহু দিন, কারণ আমাদের সিনেমা অনেক বেশি শহর কেন্দ্রিক হয়ে গেছে এখন, অনেক বেশি শহরের মধ্যে শুটিং হয়। রাশের শুটিং সেদিক দিয়ে দেখতে গেলে অনেকটা গ্রাম বাংলার একদম ভেতরে গিয়ে, আর এই গানটা সেরকমই একটা গান। আমি খুব এক্সাইটেড ওভারঅল গানটা নিয়ে এবং আমাদের সিনেমা নিয়ে। বাকি তো আমাদের ডিরেক্টর বসে আছেন, নিশ্চয়ই বলবেন। দেখো, রাশের আজকে মিউজিক রিলিজ। আমরা সবাই খুব উৎসবের মেজাজে এই ছবিটা করেছি। সব ছবিতে সেই সুযোগ থাকে না, সব ছবিতে গম্ভীর হয়ে অনেক সময় কাজ করতে আমরা হাসি ঠাট্টা করি, কিন্তু শটের মধ্যে তো হাসি ঠাট্টা করতে পারি না। তো রাশে সেই সুযোগটা ঘটেছে, যেখানে আমরা ঝগড়া করেছি, বাড়ির উঠোনে বসে আড্ডা মেরেছি, সবাই মিলে একটা খাটিয়ায় বসে। এইসব তো সব সিনেমায় হওয়ার সুযোগ হয় না। সব ছেলেরা এক ঘরে বসে একে অপরকে র্যাক করেছে, এগুলো তো সত্যি আমাদের সুযোগ হয় না আজকের দিনে, ডেফিনেটলি। এবং এটা যেন সবারই প্রথম দিককার ছবি আর কি। হ্যাঁ, প্রথম দিককার ছবির মতো আর কি, সবাই আনন্দ করে করেছে আর কি কাজটা। বিক্রমদা যেটা বললো প্রথমেই এসে যে তোমাদের এটা 3 নম্বর ছবি, তো সেই জায়গাটা মানে তোমাদের দুজনের বন্ডিংটা কতদূর এগোলো বা তোমাদের দুজনের সম্পর্কটা কিরকম ভাবে এগোচ্ছে সেটা একটু বলো। আমার মনে হয় একটা তো বন্ধুত্বের জায়গা আছে, মানে যে বন্ডিংটা বন্ধুত্বের জায়গা থেকে বন্ডিং, বাট একটা ম্যাসিভ রেসপেক্টের জায়গা আছে আমার তথার প্রতি। ওর পরিচালক সত্তার জন্য একটা অদ্ভুত রেসপেক্ট আছে। আমি বিশ্বাস করি তথা যে সিনেমা বানায়, সে সিনেমার আমি অংশ হতে পারলে আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে। সেখান থেকে আমি ওর সঙ্গে বারবার কোলাবোরেট করতে চাই। এটা 3 নম্বর, আমি চাইবো হয়তো 30টা সিনেমা একসঙ্গে হয়। এইটা আমার মনে হয় রেসপেক্টটা ইজ দ্য প্রাইমারি অ্যাসপেক্ট আমাদের এই বন্ডে। বন্ধুত্বের বাইরে একে অপরের প্রফেশনালিজম, কাজের প্রতি কমিটমেন্ট এবং একে অপরের নিষ্ঠা, একে অপরের মানে ডেডিকেশনের প্রতি একখানা অদ্ভুত রেসপেক্ট কাজ করে বলে আমার বিশ্বাস। আমার মনে হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বোধহয় রেসপেক্টটাই কি ওয়ার্ড। সেটা একটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, সব জায়গাতে যতক্ষণ রেসপেক্ট আছে ততক্ষণ সম্পর্ক আছে। আর আমাদের মিউচুয়াল রেসপেক্টটা ব্যক্তিগত বন্ধুত্বের জায়গার বাইরে বলছে আর কি, যেহেতু আমরা দুজনেই অভিনেতা এবং টেলিভিশন করেছি দুজনে একই সময় দুজনের টেলিভিশনে উত্থান। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের, আমি এখনো টেলিভিশন করি, তো সেইখান থেকে দাঁড়িয়ে সেইখানের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, কিন্তু তার বাইরে সিনেমা বানানোর নিরিখে বোধহয় যতক্ষণ রেসপেক্ট একে অপরের প্রতি থাকবে, একে অপরের কাজের প্রতি, কাজের ইন্টেনশনের প্রতি, ততক্ষণই বোধহয় একসাথে বারবার কাজ করা হবে। এবং সেটাই কিন্তু সম্পর্কের ভিত, যে কোনো সম্পর্কে। আমরা যেটা বারংবারই দেখি তোমার ছবির ক্ষেত্রে, তুমি একটা ছক ভাঙার গল্প বলো। বর্তমান সময় দাঁড়িয়ে এই ধরনের ছবি সেই অর্থে আমরা দেখতে পাই না, একত্রিত একটা পরিবারের গল্প আমরা দেখতে পাই না। তো সেটার পিছনের কারণটা জিজ্ঞাসা করবো। আর বিক্রমদা, তোমার কাছে সেই জন্যই কি তথাদার ছবিতে বারবার কাজ করা? তথাদার কাছে আমি ছক ভাঙা হিসেবে করি না, আমি ছবি বানাই নিছক ছবি বানাবার জন্য নয়, অডিয়েন্সকে একটা বার্তা দেওয়ার জন্য। সেই বার্তাটা আমার নিজের ব্যক্তিগত জীবনের সাথে জড়িয়ে, নিজের ব্যক্তিগত জীবনের দর্শনের সাথে জড়িয়ে এবং নিজের অভিজ্ঞতার সাথে জড়িয়ে আমি যা বলতে চাই একটা বিষয়, না হলে ছবি বানাবো না। কিন্তু জাস্ট একটা গল্প বলবো, আমার একটা গল্প পড়ে ভালো লেগেছে সিনেমা বানাবো, এমনটা নয়। সিনেমা অভিজ্ঞতার ব্যাপার, তো সেই অভিজ্ঞতাটা আমি ভাগ করতে চাই অডিও ভিজুয়াল দিয়ে। তো সেই জন্যই সিনেমা বানানো। ছক ভাঙা টাঙার মতো ক্ষমতা আমার নেই, আমি খুবই নগণ্য এবং আমি একটা শূন্য। তো মানে আমি তো মানে ছক টক তারা ভাঙেন যারা
সিনেমাতে 1 নম্বর 2 নম্বর পজিশন হোল্ড করেন, আমি তো কোনো পজিশন হোল্ড করি না, এবং আমার মনে হয় না কোনোদিন আমি করে উঠতে পারবো। ফলত এইসব ছক ভাঙাটাকে আমার দ্বারা হবে না। আমি আমার দর্শনের সিনেমা বানাতে চাই, এবং সেটা বানাতে বানাতে যাদের প্রয়োজন তাদেরকে অ্যাপ্রোচ করবো, তারা করলে ভালো, না করলে অন্য কেউ করবেন। তো সেইখান থেকে কিন্তু আলাদা কোনো এরকম কোনো প্ল্যানিং নিয়ে আমি করি না কখনো। তুই এটা আমায় বললি তো, যদি আমায় বলবি আমি না করলে অন্য কাউকে নিয়ে করবি? আরে না করলে কি করবো, অন্য গল্প শোনাবি, আমরা অন্য সিনেমা করবো একসঙ্গে। গল্প আমার কাছে তো খুব বেশি নেই, অনেক এই ঢপের গল্পটা দেয় আমাকে প্রত্যেকবার, ঠিক আছে? তারপরে ওর একটা নতুন গল্প ভাবতে 2.5 মিনিট সময় লাগে, তারপরে সে গল্পটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা, অনেক বছর ধরে লেখালেখি, সেটা হতেই পারে। এবার নতুন গল্প ক্লিক করতে তো ওরকম একটা লাগে, একটা 30 সেকেন্ড হয়তো। আমার তথার সঙ্গে কাজ করার কারণটা তো আমি আগেই স্পষ্ট করে বললাম, যে আমার মাথায় আমি যে কজন পরিচালককে দেখতে পাই আমার আশেপাশে যারা বাংলা সিনেমা বানায়, আমার যাদের প্রতি সব থেকে বেশি রেসপেক্ট, তথা তাদের মধ্যে অন্যতম, মানে ওরা আর আমার বন্ধুত্বের অনেক বাইরে গিয়ে এবং অনেকটা বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমার জীবনেও রয়েছে। আর প্রত্যেকবারই ও যেভাবে আমাকে ডিসকভার করেছে নতুন করে, প্রত্যেকটা চরিত্রে এক এক রকম ভাবে, সেটা পারিয়া হোক, সেটা মেমরি এক্স হোক, সেটা এখন রাস হোক, এই এতবার ধরে আমাকে ভাঙতে পারা বা নতুন করে গড়তে পারা, এটা তো সবাই করে না, বা সবাই পারেও না, বা সবাই ওই ইন্টেনশন নিয়ে আমার সঙ্গে সিনেমা বানায় না। সেইখান থেকেই বারবার আমি ওর সঙ্গে কাজ করতে চাই, ভবিষ্যতেও মানে চাইবো বলেই আমার বিশ্বাস। টিকে থাকার দৌড় শুধু না, আমরা কিন্তু টিকে থাকতে চাই না, আমরা বাঁচতে চাই, বাঁচবো, বেঁচে থাকবো। এবং আমরা এই রাসের কিছু আর কি মুহূর্ত দেখে বা তোমাদের গান দেখে আমরা বুঝতে পারলাম যে একটা ঘরে ফেরার গল্প। তো সেক্ষেত্রে তোমরা কতটা নিজেদের রুটের কাছে বা শিকড়ের কাছে পৌঁছে গেছো, বা তোমরা কতটা ঘরে ফিরেছো এই ছবি করার মাধ্যমে? একটু আগেও বলছিল যে আমাদের হঠাৎ করে সবারই শুটিং করার সময় মনে হচ্ছিল যে এটা অ্যাজ ইফ আমাদের সবাইকার ক্যারিয়ারের প্রথম দিককার কাজ। এবার সেটা ইটসেলফ না, আমরা সবাই যখন কাজ শুরু করেছিলাম আমরা তো অনেক বেশি রুটেড ছিলাম, তখন তো আমাদের ইন্ডাস্ট্রির কোনো এক্সপিরিয়েন্স নেই, এই পৃথিবী এই জগৎ নতুন আমাদের কাছে। আমাদের গাছতলায় বসতে দিলে আমরা গাছতলায় বসবো, যা খাবার খেতে দেবে সেই খাবার খাবো, যে জামা কাপড় পরতে দেবে সেই জামা কাপড় পরবো। তার মধ্যে তো একটা ইনোসেন্স থাকে। এই ছবিটা করতে গিয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ছিল, যেটা তথাও প্রথম থেকে বলেছিল, যে ইনোসেন্সের অ্যাক্টিং করতে চাই না আমরা, যে ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাক্ট ইনোসেন্ট। আমাদের যে ইনোসেন্সটা আমরা হয়তো একসময় নিজেরা মানে ফিল করতে পারতাম, যেটা হয়তো আজকের দিনে আমরা অনেকেই ফিল করতে পারি না, যদি সেটায় ফিরে যেতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা চরিত্র নিজের মতন করে ফুটে উঠবে। তথা তোমাকে জিজ্ঞেস করবো, এই যে এতজনকে নিয়ে কাজ, এতজন, এবং তুমি নিজে যেখানে অভিনেতা, তো সেক্ষেত্রে কি সেই কমফোর্টটা কি সবার মধ্যে আর কি দিতে পেরেছো বা নিজেও খুঁজে পেয়েছো? আমি তোমাকে প্রথমে তোমার প্রথম দুটো প্রশ্নের উত্তর একসাথে দিই। প্রথম কথা হচ্ছে, যখন বিক্রম চ্যাটার্জি হিসেবে একটা ছবিতে কাজ করে, একজন নায়ক, একজন স্টার, তার নিজস্ব কিছু এয়ার থাকে এবং সেটা নর্মাল। তো অনির্বাণ চক্রবর্তী একজন প্রথাগত অভিনেতা এবং এখন মূল চরিত্র অভিনয় করেন, অনুষ্কা মজুমদার একজন সিনিয়র অ্যাক্ট্রেস, এত ভেটারান অ্যাক্ট্রেস, আমরা একসাথে বহু কাজ করেছি, তাদের প্রত্যেকের নিজস্ব স্পেস আছে। কিন্তু এই ছবিটা সেই স্পেস ভাঙার গল্প, ফলে তারা কিন্তু প্রত্যেকে সেই স্পেসটা স্বেচ্ছায় ভেঙে গিয়ে এসছেন এই ছবিটার জন্য। তারা কেউ সেই এয়ারটা ক্যারি করছেন না এই ছবির সেটে, কেমন প্রথমে হ্যান্ডেল করতেই হয়নি। মানে অন্য ছবিতে হলে বিক্রম হয়তো যে কমপ্লেনটা করতো তথা এটা অসুবিধা হচ্ছে, কেউ অনির্বাণদা বলতো যে এই বাবা এতক্ষণ বসে থাকতে হচ্ছে, কেউ অনুষ্কাদি বলতো তথা এটা, কেউ কোনো অসুবিধার কথা আমার টেরই পেতে দেয়নি। কারণ আমি যখন প্রথম মিটিং করেছিলাম কিংবা রিহার্সালে বসেছিলাম, আমি সবাইকে বলেছিলাম এই ছবির সোলটা কোথায় আছে। এই সোলটা হচ্ছে সেই উইদাউট এয়ারের জীবনটাতে। আর যখন আমার গান রিলিজ করছে, আমি কিন্তু এখনো প্রথম দিনের মতোই উত্তেজনায় রয়েছে যে গানটা রিলিজ করে লোকে কি বলবে। তো আমি যেহেতু নিজে এখনো কি বলবো ওই শূন্যতেই বাস করি, আমি হেরে যাওয়া লোক, আগেই বললাম যে আমি চাই যে যারা বিশ্বাস করে যে তারা হেরে যাওয়া, যে তাদের কিছু প্রমাণ করতে হবে না, তারা আনন্দের জন্য কাজ করবে, তারা কিছু প্রমাণের জন্য কাজ করবে না যে আমিও পারি, দেখো আমি কি করলাম। এটা নয়, করে আনন্দ পাচ্ছি কাজটা করে ভাল লাগছে। তো আমি সেই সব অভিনেতাদের নিয়েই কাজ করেছি যারা এইটাতে বিশ্বাস করতে পেরেছেন, কিংবা অন্তত এই ছবিটার জন্য সেই মুহূর্তে সেই স্পেসটাতে বিলং করতে পেরেছেন। পরবর্তীকালে তো উনি অন্য কিছু করবেন, কিন্তু বাট আমায় কাউকে হ্যান্ডেল করতে হয়নি। এবং এটা ছাড়াও রবি ঠাকুরের গান, সেটা তো একদম আমাদের মনে প্রাণে লেগেই রয়েছে, বাঙালিদের মনে প্রাণের জুড়ে আর কি রয়েছে রবি ঠাকুর। তো সেটা নিয়ে কি বলবে? এবার আমার মনে হয় যে রবি ঠাকুরের গান নানান সময় বাংলা সিনেমায় নানানভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের যে দুটো গান রয়েছে সিনেমায়, সেই দুটো গান কোনো বাংলা সিনেমায় এর আগে ব্যবহৃত হয়েছে বলে আমার মনে পড়ছে। বাদ ভেঙে দেওয়া হয়েছে, কারেক্ট। হ্যাঁ, তো
রাইট ফ্রম দি ইনিশিয়াল কনভারসেশন তথা আমাদের মিউজিক ডিরেক্টর সবারই মনে হয়েছিল যে আমরা এমন গান ইউজ করতে চাই যে গানগুলো বারবার করে বাংলা সিনেমায় হয়তো ইউজ হয়নি কিন্তু খুব পপুলার হতে পারে বা আমরা অনেকেই জানি সেই রকম। তো সেরকম একটা গানে আমি এবং দেবলিনা পারফর্ম করেছি। বাড়ির মধ্যে অনুষ্ঠান হচ্ছে, সেখানে মঞ্চ তৈরি হয়েছে, সেখানে দুজন দাঁড়িয়ে গান গাইছে, পাড়া প্রতিবেশীরা রয়েছেন, পরিবারের প্রত্যেকজন রয়েছেন, তার মধ্যে একটা সেলিব্রেশন। সেরকম সিকোয়েন্স যেগুলো আমরা ছোটবেলায় করে আসতাম, যে আমাদের পাড়ার মধ্যে বা বাড়ির মধ্যে মঞ্চ হতো এবং তাতে নৃত্যনাট্য হতো, লোকে গান গাইতো, নাচ করতো, সেই সব দিনে ফিরিয়ে নিয়ে গেছিলো। আর আমি শুধুমাত্র এই গানটার কথা বলবো না, আমি বলবো যে 5টা গান ইউজ হয়েছে, সেই 5টা গানের মধ্যে না একটা অদ্ভুত মাটির খুব কাছের ব্যাপার আছে, একটা খুবই রুটেড ব্যাপার আছে প্রত্যেকটা গানের মধ্যে। দ্যাট ইন ইটসেলফ হ্যাজ দ্য সোল অফ দ্য ফিল্ম এজ ওয়েল। সেটাই আমাদের সিনেমার যে সোলটা, আমাদের গানগুলোরও সেই সোলটাই। ভরা যেই নিন আপনার চিহ্ন মুন্ডু। ভালোবাসা শব্দটা না ছাদের মতো, ন্যাড়া ছাদ, যেখানে কারেন্ট চলে গেলে একা অনেকক্ষণ নিশ্চিন্তে শুয়ে থাকা যায়। প্রত্যেকটা ছবির তো আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তো এই ছবিটাকে তোমরা মানে যখন একসঙ্গে শুট করেছো তখন এর কোনো মজার ঘটনা যদি মনে পড়ে সেটা একটু যদি ওটা ছবিটাই উৎসব, পুরো ছবিটাই উৎসব। ওরা ক্রিকেট খেলছে একসাথে 25 জনের সিন, মানে অনির্বাণদাকে কখনো বকছি, বিক্রমকে বকছি, অনুসুয়াদিকে বলতে হচ্ছে, অনুসুয়াদি তুমি একটা বসো, নড়ো না, মানে আমি বলছি সবাই অতজন অভিনেতা এবং সবাই সব রকম করছে আর কি। যেহেতু এরকম ভাবে শুট হয়েছে যে কারোর আলাদা ঘর নেই, সবাই একসঙ্গে বসে আড্ডা মারছে, একটা পয়েন্টের পরে কেউ ঘরেও ফেরত যাচ্ছে না, উঠোনে খাটের উপর বসে যে যার মতন আড্ডা মারছে। এবার তার মধ্যে শর্ট চলছে, কেউ হয়তো হ্যাঁ করে হেসে ফেলেছে, কারণ কেউ একটা জোক ক্র্যাক করেছে, হয়তো অন্য জোক ক্র্যাক করছে, আমি আর অন্য আড্ডা মারছি, আমি চিৎকার করে হাসতে শুরু করলাম, অবভিয়াসলি আমি বকা খাবো, কারণ তখন তো শর্ট কেটে দিতে হচ্ছে আমার জন্য। বাট ওই মুহূর্তে ওই যে আনন্দটা, আমার মনে হয় দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল। এটা তো আমরা সত্যি কোনো সিনেমায় করি না। প্রত্যেকটা সিনেমার এক এক রকম অ্যাম্বিয়েন্স থাকে, এক এক রকম মুড থাকে, এক এক রকম পরিবেশ থাকে। এই সিনেমার পরিবেশটার মধ্যে না কোনো সিনেমার ফ্লোরের ব্যাপার ছিল না, এটার মধ্যে একটা পরিবারের ব্যাপার সত্যিই ছিল, যে পরিবার একসঙ্গে ক্রিকেট খেলবে, একসঙ্গে সবাই বসে লাঞ্চ করবে, হ্যাঁ করবে, আড্ডা মারবে, ইয়ার্কি মারবে, ঠাট্টা মারবে, হয়তো বকা খাবে, কোনো সময় ও বকবে, কোনো সময় অন্য কেউ বকবে, পরিবারের বড়রা। এই সবটা মিলিয়ে মিশে সিনেমা হয়েছে। আমাদের যারা একদম ইয়াঙ্গার জেনারেশন করেছে, যারা পরিবারের সব থেকে ছোট ছেলে মেয়ে আর কি, ওরা দল তরুণ আর একদল ইয়াং ছেলে মেয়ে, এতটা লাইফ নিয়ে এসেছিল না ওরা ফ্লোরে, এত লাইভলি ওরা প্রত্যেকে। রিক, রিতম, ঐশ্বর্য, পামেলা, কার নাম মিস করছে বল, সুরাইয়া, তো পাপিয়া, দে ব্রট ইন সো মাচ অফ লাইফ। কারণ অবশ্যই আমাদের তো তাদের থেকে বয়স বেশি, তো আমাদের জীবনে তো ওই উত্তেজনা যদি খুঁজে পেতে হয়, তাহলে আমাদের আশেপাশে কাউকে একটা ওরমভাবে উত্তেজিত দেখতে হবে, তাহলে আমরাও সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে যাবো। তো ওরা যেহেতু ওই এনার্জিটা, ওই স্পিরিটটা ক্যারি করছিল গোটা সিনেমায়, তো তুই যেরকম গানটা দেখলি, আমার মনে হয় সেই জন্য আমারও বোধহয় এই গানের স্পিরিটটা বা আমার চরিত্রের স্পিরিটটা ধরতে অসুবিধা হয়নি। একদমই এই যে নিজেদের মতো একটা ছবি, নিজেদের মনের কাছাকাছি, নিজেদের মাটির কাছাকাছি, কি বলবে দর্শকদেরকে? দর্শকদের এটাই বলবো যে আমরা না কোথাও পাওয়ার দৌড়ে ভুলে গেছি যে বেঁচে থাকাটাই আসলে একটা উৎসব। পৃথিবীতে প্রত্যেক দিন বহু মানুষ, বহু ঘটনায়, যুদ্ধ বিধ্বস্ত একটা পৃথিবী এই মুহূর্তে, বহু মানুষ বহু কারণে মারা যাচ্ছেন। আমরা ভুলে যাচ্ছি যে আমরা বেঁচে আছি, এবং এই বেঁচে থাকাটাই ইটসেলফ একটা চরম পাওনা, এবং সেটা বেঁচে নেওয়াটাই আমাদের কাজ যতক্ষণ বেঁচে আছি। এই ছবিটা সেটার কথাই মনে করাবে, এবং এটা কোনো রুটের কাছে কিংবা কারুর বাড়ি ফেরার গল্প না, এটা নিজের কাছে ফেরার গল্প। বিক্রম যে চরিত্রটা করেছে সোমনাথ, এই সোমনাথ নিজের কাছে ফিরবে। আসলে বাড়ির মানুষগুলো তো বরাবরই ওখানেই ছিল, সোমনাথ ওখানে সে নিজেদের কিভাবে আবিষ্কার করে তার গল্প। এর থেকে বেটার গুছিয়ে তো আমি বলতে পারি না, আমার তো স্ক্রিপ্ট লাগে গুছিয়ে কথা বলতে। আমার না আলাদা করে কিছু বলার নেই, আমার এটুকুই বলার আছে যে আমরা আমাদের জীবনে, আমাদের ছোটবেলায় এমন অনেক কিছু করতাম যেটা আমাদের কাছে না প্রচণ্ড আনন্দের ছিল, খুব ফুলফিলিং ছিল। আজকের জীবনে হয়তো তার থেকে অনেক বেশি পাচ্ছি, আমরা যেগুলো নিয়ে আশা করতাম, স্বপ্ন দেখতাম, সেরকম জিনিসপত্র হচ্ছে। আমরা বাড়ি কিনি, আমরা গাড়ি কিনে, আমাদের তোর ক্যারিয়ারে প্রমোশন হয়, মাইনে বাড়ে, কিন্তু কোথাও একটা ছোট ছোট মুহূর্তের মধ্যে যে আনন্দটা ছিল, যে সেলিব্রেশনটা ছিল, সেটা বোধহয় আজকের দিনে মিসিং। সবাই মিলে দুপুরবেলা রোববার দিন বসে একসঙ্গে ভাত খাবো, আজকে বাড়িতে মটন রান্না হয়েছে, এগুলো তো ছোটবেলাকার সেলিব্রেশন ছিল। আজকের দিনে যখন রোববার দিন মটন রান্না হয়, আমরা কি সেলিব্রেট করি? সেই এনার্জিটা থাকে নেই তো। আমার থাকে
বা বৃষ্টি পড়েছে বলে আজকে স্কুলে যাব না, আজকে বাইরে জল জমেছে। আরে এটা আমি সবসময় বলি, আজকে শুটিং এ যাবো না, বৃষ্টি হচ্ছে, ছুটি হ্যাঁ। দে। বৃষ্টি পড়েছে বলে জল জমেছে বলে আজকে স্কুলে যাব না, কিন্তু আমরা স্কুলে না গিয়ে কি করতাম, সুলেখায় বড় হয়েছি, আমাদের পাড়ায় জল জমলে আমরা সবাই ছিপ নিয়ে এই এতটা জলে হাঁটতে হাঁটতে রাস্তায় বেরোতাম মাছ ধরার জন্য, কারণ পুকুরের থেকে রাস্তায় মাছ উঠে আসতো। তো এভরিথিং ওয়াজ এ রিজন টু সেলিব্রেট। এ বাবা বৃষ্টি পড়লো, ক্রিকেট খেলা যাবে না, ফুটবল খেলবো, কাদা মাখবো। উই হ্যাড এ রিজন টু সেলিব্রেট এভরিথিং। সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে, পড়াশোনা করতে হবে না, সবাই ছাদে বসে আন্তাক্ষরী খেলবো, সবাই মুড়ি মেখে খাবো। এই না প্রত্যেকটা মুহূর্তে একটা না একটা রিজন খুঁজে বার করতে পারতাম আমরাই আমাদের জীবনে একটুখানি সেলিব্রেট করার জন্য। আজকের দিনে তার থেকে অনেক বড় বড় জিনিস হচ্ছে, মানে জীবন চেঞ্জ হওয়ার মতন জিনিস হচ্ছে, কিন্তু সেলিব্রেশনটা যেন নেই, ভুলে যাচ্ছে না, নেই আমাদের জীবনে। তো রাস কোথাও একটা আমাকে আবার মানে নতুন করে মনে করিয়েছে যে জীবনে সেলিব্রেট করতে খুব বড় জিনিস লাগে না, ওই মুহূর্তটাকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা সেলিব্রেট করতে আবার মানে নতুন করে কি বলবো বল, সেলিব্রেশনের মধ্যে নতুন করে ফিরে যেতে পারবো। এইটা বোধহয় আমার উপলব্ধি হ্রাস করে। ভালোবাসা শব্দটা না ছাদের মতো, ন্যাড়া ছাদ, যেখানে কারেন্ট চলে গেলে একা অনেকক্ষণ নিশ্চিন্তে শুয়ে থাকা যায়। কারণ জাতির সত্য সবাই হয় না, কেউই হয়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।